আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি লিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজকে আলোচনাটা করতে যাচ্ছি রাজনীতি নিয়ে এবং সাম্প্রতিক সময়ে রাজনীতিতে কি চলছে, কতটা বিশৃঙ্খলা বিএনপি করতে চায়। কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ সম্পাদক বলেছেন যে নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে সেই বিএনপি আবারও আন্দোলনের নামে ফের বিশৃঙ্খলা এবং সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করবে, সন্ত্রাসবাদের চেষ্টা করবে। সেই জায়গাটায় একদম মাঠ, মানে রাজপথ যদি বলি বা মাঠ, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। জানমালের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগকেও মাঠে থাকতে হবে। কতটা থাকা জরুরি সেটাও একটু আজকে জেনে নিতেই চাই। পাশাপাশি জাতীয় পার্টি এখন কি অবস্থায় রয়েছে, কারণ উপজেলা পরিষদের নির্বাচন তো চলছে, সেখানে কে কিভাবে অংশ নিচ্ছেন ইতিমধ্যেই আপনারা জানেন, কে নির্বাচনে যাচ্ছে না সেটাও জানেন। এবং আওয়ামী লীগের মধ্যেও নানান ধরনের যে আন্তঃকোন্দল বলা হয়, বিভিন্ন জায়গায় দুপক্ষের সংঘর্ষ, সেই বিষয়গুলো নিয়েও একটু আজকে আমরা এখানে আলোচনাটা করতেই চাই। অর্থাৎ বর্তমান সময়ে রাজনীতির হালচাল কি বলছে এবং সেখান থেকে দেশে কি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সত্যিকার অর্থেই হচ্ছে, জানমালের নিরাপত্তার যে ব্যাপারটা সেটাও আসলে কতটা হচ্ছে, নাকি অন্য আরও কিছু হচ্ছে, সেটাই জানবো। ফেরদৌসী আহমেদ থাকছি এই আলোচনার পুরোটা সময় সঞ্চালনায় এবং যাদেরকে পেয়েছি তাদের সাথে আমি আপনাদের আলাপ করিয়ে দিব। শুরুতেই একে ফায়াজুল হক রাজু, আওয়ামী লীগ নেতা। মাঝে রয়েছেন এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টি। এবং সর্বডানে আজ রয়েছেন স্টুডিওতে এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পক্ষ থেকে যে বক্তব্যটা এসেছে, সেই জায়গাটায় এবিএম মোশাররফ হোসেন, আপনিও নিঃসন্দেহে জানেন সেই বক্তব্য। সেরকম কি কোনো চেষ্টা বিএনপি করছে কিনা, আর যদি সেটা না করে থাকে বিএনপি তাহলে কি করছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ-আলোচক এবং ২১ টিভির দর্শক শ্রোতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের যে বক্তব্য বলেছে, বাস্তবতার কোনো মিল আছে এখানে? নাই। আপনি দেখবেন বিএনপি যে দুটি কর্মসূচি পালন করেছে, এর মধ্যে কোনো বিশৃঙ্খলা বলেন অথবা জনজীবনে আতঙ্ক এমন কিছু হয়েছে? এবং আপনি বক্তব্য যদি দেখেন, বক্তব্যের যেই মান, সেখানেও আপনি দেখবেন যে এ ধরনের আতঙ্ক ছড়াবে এই ধরনের কোনো বক্তব্য দেয়নি। এটা হলো আওয়ামী লীগ আজকে জনগণ থেকে আমরা যে কথাটা বারবার, এই যেমন একটা উপজেলা নির্বাচন হচ্ছে, আপনি আপনার উপস্থাপনা বলেছেন যে জনগণের কিন্তু কোনো স্বতঃস্ফূর্ততা নাই, ভোটার নাই, বরং সারা বাংলাদেশে মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এমনভাবে মাথাচাড়ে দিয়ে উঠছে যে কারো বাড়িঘরে হামলা হচ্ছে, প্রার্থীদের উপর হামলা হচ্ছে, প্রশাসনকে কেউ ব্যবহার করছে, এমপি মন্ত্রীরা তার প্রভাব বিস্তার করছে। সুতরাং একটা অস্বস্তিকর পরিবেশ সারা বাংলাদেশে আওয়ামী লীগই তৈরি করেছে। এর থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আজকে ওবায়দুল কাদের সাহেবরা এই কথাগুলি বলে। আরেকটু জিনিস আপনারা বলবেন যে ওবায়দুল কাদের সাহেব বলে যে আমরা নাকি গত নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করেছি। নির্বাচন আপনি দেখেন বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য, আমরা বলেছি বিএনপি নির্বাচন বর্জনের আহ্বান আমরা জানিয়েছি। কোথাও নির্বাচন প্রতিহত করা হবে অথবা কোনো জায়গায় একটি গন্ডগোল করে নির্বাচনকে পণ্ড করে দেওয়া হয়েছে, এই ধরনের একটা উদাহরণ কি আওয়ামী লীগ কোথাও দেখাতে পারবে? পারবে না। তো ওই যে ২৮ অক্টোবরের উদাহরণ, ২০২৩ আর কি ২৮ অক্টোবর, এটা হলো একটা সাপোর্ট আছে। এটা সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাটি করেছে যাতে বিএনপির নেতৃবৃন্দকে, এই যে গ্রেপ্তার, আপনি ২৮,০০০ লোককে গ্রেপ্তার করেছে, আপনি তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আবার দেখেন একই মামলায় কেউ আবার আসামি হয়, তাকে আওয়ামী লীগে যোগ দিলে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকে না। সুতরাং এইটা, তারপর যদি আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য দেখেন, উনি বলেছেন যদি ইলেকশনে আসেন আমরা ছেড়ে দেবো। অর্থাৎ টোটাল ঘটনাটা ছিল একটা সাজানো নাটক, একটা পরিকল্পিত নাটক। শুধু এইটা না, এইটার সাথে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন। আপনি গত নির্বাচনের আগে আপনি দেখেছিলেন যে রাত্রে ৯টা, ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত কোর্ট বসিয়ে বিএনপির প্রায় ২১০০ লোককে সাজা দিয়েছে। এখন কি সাজা আছে? এখন তো ইলেকশন নাই, এখন তো সাজা দেওয়ার দরকার নেই। তো সুতরাং এগুলি সামগ্রিকভাবে আওয়ামী লীগের একটি সাজানো যে পরিকল্পনা, তারই অংশ। আজকে বাংলাদেশের মানুষ যখন ভোট কেন্দ্রে যাচ্ছে না, এখন আওয়ামী লীগের নিজেদের মুখ রক্ষা করতে হবে, যার জন্য বলছে বিএনপি এই হুমকি দিচ্ছে, বিএনপি বিশৃঙ্খলা তৈরি করছে। আমি একেবারে প্রমাণ সহ আপনাদেরকে দেখাতে পারি যে এখন পর্যন্ত যে সাজা দেওয়ার কথা যেটা বললেন সেই নির্বাচনের আগের সময়টাতে,
বিএনপি তো নির্বাচনে যাবে না, বিএনপি নির্বাচন বর্জন করবে, এটা তো একদম মোটা দাগে বলে দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে ক্ষমতাসীন দলের কি বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন পর্যায়ে মানে সাজা দেওয়ার তারপরে যাতে নির্বাচনে না আসতে হবে, এটা কি খুব দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল। এই কারণে যদি তাদের একটা আশঙ্কা ছিল, তারা তো নির্বাচনে আসবেই না আমি বিএনপি তাদের তো একটা হিসাব ছিল, বিএনপি যদি আসে। এবং আমি আপনাকে বলি, প্রায় বিএনপির 70 থেকে 80 জন প্রার্থী যারা বাংলাদেশে বিভিন্ন সময় নির্বাচন করেছে, এ ধরনের 70 থেকে 80 জন প্রার্থীকে ওরা সাজা দিয়েছে যারা নির্বাচন, যদি উচ্চ আদালতের রায়, এই রায় যদি বাতিল না হয় তাহলে পর্যন্ত তারা ইলেকশন করতে পারবে না। আপনার বক্তব্যের থেকে দুইটা বাক্য কি সাংঘর্ষিক হয় না? আপনি একদিকে বলছেন যে নেতাকর্মীদের এরকম সাজা দেয়া হলো যাতে নির্বাচনে না আসে, একটা ভয় ছিল, আবার বলছেন যে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটাও বলা হয়েছিল, তাহলে জেল থেকে ছেড়ে দিব, তাহলে সাংঘর্ষিক হয়ে গেল না? এখানে একটা কথা বলবেন, এখানে একটা হলো যে আপনি জানেন যে 2 বছরের উপরে কারো যদি সাজা হয় তাহলে সে কিন্তু নির্বাচনে অযোগ্য হয়ে যায়, যদি এই সাজা বাতিল না হয় উচ্চ আদালতে। তো সুতরাং আমাদের 70 থেকে 80 জন প্রার্থীকে তারা সাজা দিয়ে দিয়েছে, যারা আগামী যদি উচ্চ আদালতে এই মামলা যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা ইলেকশন করতে পারবে না। এই প্ল্যানও কিন্তু আওয়ামী লীগের ছিল। সুতরাং আপনি যেটা বলছেন সাংঘর্ষিক না, এটা আওয়ামী লীগের নানাবিধ প্ল্যান তারা ফিট করে রেখেছে। ইলেকশনে যদি বিএনপি আসে তাহলে কি দাঁড়াবে, আর ইলেকশনে না আসলে কি দাঁড়াবে। সুতরাং আপনি এটা সাংঘর্ষিক না, বরং এটা পরিকল্পনারই একটি অংশ। আজকে আপনি এখন যখন এখন দেখেন, এখন কি কোর্ট চলে? এখন কোর্ট চলে? এখন কি মামলা কি বিএনপি নেতাদের কাছে চলে গেছে? আমরা সবাই তো আসামি, তাহলে এখন কেন ট্রায়াল হচ্ছে? বিএনপির কিছু সংখ্যক লোক এই নির্বাচনে অংশ নেয়, কেমনটা কি চেয়েছিল আওয়ামী লীগ? হতে পারে তাদের পরিকল্পনা হয়তো ছিল, কিন্তু ব্যর্থ হয়েছে তারা। কারণ আমরা দেখেছি বিএনপিকে ভাঙার জন্য তারা নানা কৌশল করেছে। বিএনপির মধ্যে বিদ্রোহী প্রার্থী তৈরি করার চেষ্টা করেছে, বিএমএফ তৈরি করেছে, বিএনপির সাবেক নেতাদের এনে সাধারণ মানুষের মধ্যে একটা বার্তা দিতে চেয়েছিল যে বিএনপির অনেক নেতারা অংশগ্রহণ করে, কিন্তু যারা বিএনপি করে এরকে একটা লোককে দেখাতে পারবে? সেগুলো আসলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কতটা তৈরি করলো, নাকি বিএনপির কোন্দলের কারণে সেখান থেকে ভেঙে সেই কোন্দল থেকে আসলো কিনা? আমি যেহেতু আওয়ামী লীগ নেতা একজন রয়েছেন নিটোলটা 21 রাতে, তাকে একটু শুনি। একে ফায়েজুল হক রাজু, আপনি নিঃসন্দেহে বলবেন এই জায়গাগুলোই। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে 21 টিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। সেই সঙ্গে বিজ্ঞ 2 সহ-আলোচক তাজ ভাই এবং এবিএম মোশাররফ ভাই, দুজনকেই শুভেচ্ছা এবং সালাম। না মানে এইভাবে আলোচনা করলে তো আসলে এই ডিবেট শেষ হবে না, এটা একটা ঘূর্ণিপাকে পড়ে গেছে। এটার একটা জিনিস বলতে পারি, মোশাররফ ভাইয়ের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করে, যে বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে বিএনপি বেশ কয়েকবার রাজনীতিতে তারা বড় শক্তি এবং তারা বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। এটা তো সবাই জানি আমরা, যেভাবে ছিল তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাদের একটা অর্গানাইজেশনাল একটা স্ট্রাকচার আছে, সাংগঠনিক একটা ভিত্তি আছে। সব কিছু মিলিয়ে বিএনপি নিশ্চয়ই একটা রাজনৈতিক বড় শক্তি এবং অপোজিশনে তারা একটা বড় জায়গা দখল করে আছে। কিন্তু তাদের যেই গণতান্ত্রিক রীতিনীতি মেনে যে আন্দোলন করার কথা, সেই জায়গায় কিন্তু তারা বেশ কয়েকবার কিন্তু তার ট্র্যাকের বাইরে চলে গেছে। যেমন আমি যদি বলি, সমসাময়িক সময় আমরা 2012 সালে, 13 সালে, 14 সালে ইলেকশনকে ঠেকানোর জন্য এবং তার আগে যে আগুন সন্ত্রাস করা সারা দেশব্যাপী, আর অনেক কিছু, মানে বলতে গেলে কুরুক্ষেত্রের অনেক কাহিনী বলতে হবে। আমি এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই না এখানে। আমরা মোর ইন্টারেস্টেড অ্যাবাউট একাডেমিক ডিসকাশন, যে এখান থেকে পরিত্রাণের উপায় কী। কারণ আপনি যদি এই জিনিসগুলোকে ঘাটাঘাটি করেন, গণমানুষ শুধু হতাশার ভিতরেই থাকবে। মানুষ কিন্তু চাচ্ছে যে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাক, আর মানুষের আয় উন্নতি হোক, দেশের উন্নতি হোক, এবং আমাদের যেই সব জায়গায় যেসব আপনার প্রাতিষ্ঠানিক যেসব জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো যেন আমরা রাজনীতিবিদদের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে আশু সমাধানের পথের দিকে এগিয়ে যায়, সেরকম কিছু মানুষ আশা করে। কারণ জীবনযাত্রার মান বেড়ে, জীবনযাত্রার অনেক ব্যয় বেড়ে গেছে। একাডেমিক ডিসকাশনটা কি দলের পক্ষ থেকে চাওয়া হচ্ছে এখন? না, আমি তো মনে করি যে আমাদের সকলেরই সেরকম একটা চিন্তাভাবনা আছে। বিকজ আপনি তর্ক বিতর্কের যে আমাদের যে একটা কালচার এবং সাংঘর্ষিক রাজনীতির যে একটা কালচার, এখান থেকে তো বের হওয়ার জন্য আমাদেরকে এখন থেকে একটা মানসিক প্রস্তুতি নিতে হবে, এবং মনস্তাত্ত্বিক যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই জায়গায় একটা উই হ্যাভ টু ব্রিজ দ্য গ্যাপ। না, ঘাটাঘাটি আমি যদি একটু আচ্ছা বলেন যে ঘাটাঘাটি যে কথাটা বললেন, যে 13-14 সালের কথা বললেন, 2013, মানে সমসাময়িক বলতে এটা বললাম যে মানে ট্র্যাকের বাইরে চলে যাওয়া, রাজনীতিটাকে ট্র্যাকের বাইরে নিয়ে যাওয়া, এবং আপনার মনে করেন যে
আন্দোলন তো করতেই পারে, বিএনপি হ্যাজ এভরি রাইট টু গো ফর সেই এজিটেশন অ্যান্ড মুভমেন্ট। চাচ্ছেন না, কিন্তু সাধারণ সম্পাদকের যে বক্তব্যটা এসছে যে আবার সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছেন যে বিএনপি আবার মানে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, এই যে কথাগুলো। এখানে একটা কথা বলি আপনাকে, যে একটা হচ্ছে পলিটিক্যাল স্টেটমেন্ট বা অবজারভেশন, আর একটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক। আমাদের এখানে সব কিছুই কিন্তু রাজনীতিবিদরা, বিশেষ করে সিনিয়র যারা নেতা আছে, তারা কখনো পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়, কখনো অবজারভেশন দেয়, কখনো কিন্তু রেটরিকও করে। তো আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপিকে নিয়ে যে কথাটি বলেছে, আমি মনে করি যে খুব যে একটা বেশি কিছু বলেছে এরকম কিছু না। কারণ বিএনপির যে সম্ভবত আমি ধরে নিতে পারি যে ওনার ভিতরে যে জিনিসটি কাজ করেছে, যে পূর্ববর্তী যে আচরণ, যেমন 28শে অক্টোবর যে ঘটনাটা ঘটলো, সেটার জন্য বিএনপির একটি বড় নেতাকর্মীদের অংশ আইনের আওতায় এসেছে, কেউ কেউ আপনার কারাগারে গেছেন এবং এখনও হয়তো কিছু আছেন, তারা সেভাবে সেটাকে মোকাবেলা করছেন। এটা একটা দিক, এটার একটা অ্যাসপেক্ট। আরেকটা দিক হচ্ছে যে কেন ওরকম একটা পরিবেশ সৃষ্টি হলো এবং কেন তাদেরকে এই পেনাল্টিটা দিতে হলো। অযাচিত যদিও হয়, সেই ক্ষেত্রটা, সেই কুরুক্ষেত্র কারা তৈরি করে দিল এবং এটার পিছনে তাদের পার্টিসিপেশন কতটুক বা তাদের দায়ভার কতটুক। একটা সংঘর্ষিক যখন পরিস্থিতি সৃষ্টি হয়, তার দায়ভার কিন্তু যদি আপনি এখন সরকার দলের উপর চাপান বা সরকারের উপর চাপান, আপনাদেরও তো দায়টা রয়ে যায়। জনগণের কাছে সেই জিনিসটাও তো স্পষ্ট হওয়া উচিত। আর আইন তো মোটামুটি মনে করেন যে কিছু কিছু ক্ষেত্রে তো প্রয়োগ না করলে, কিছু ক্ষেত্রে আইন প্রয়োগ না করলে, যেমন মাননীয় প্রধান বিচারপতির বাসভবন সহ কিছু আপনার স্পেশাল কিছু মনে করেন যে স্থাপনা আছে দেশে, যেসবকে আপনার গুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বলা হয়, সেসব যদি ইফ দিস কাম আন্ডার অ্যাটাক, তখন তো রাষ্ট্রীয় হচ্ছে গিয়ে আপনার এখন আবার যে ফের আওয়ামী লীগ রাস্তায় থাকবে যাতে বিএনপি বিশৃঙ্খলা করতে না পারে, এই যে এক ধরনের ঘোষণা, এটা কি তাহলে সতর্কতামূলক? এইটা জানমালের নিরাপত্তা দিবে? এইটা রেগুলার পলিটিক্সের যে একটা যে প্র্যাকটিস আমাদের, তার ভিতর থেকে এই ধরনের কথাগুলো আসে। কারণ বিএনপিও মাঠে আছে, আওয়ামী লীগও, এবং দুই পক্ষই কিন্তু মোটামুটি একটা কম্পিটিটিভ একটা জায়গায় সবসময় রাজনীতিতে থাকার চেষ্টা করে বা মাঠ বা রাজপথ দখলের চেষ্টা করে। এটা আপনি মনে হয় অনেকটাই স্পষ্ট করেছেন। আমি আবারও আপনার কাছে ঘুরে আসবো, তাহলে সতর্কতার ব্যাপারটাই দাঁড়ায়, কারণ তিনি তো বলেছেন পাল্টাপাল্টি বক্তব্য এই ধরনের আসতেই পারে, না তোলে, এই কথাটাও বলেছেন, যেহেতু তার বক্তব্য সেই জন্য পাল্টাপাল্টি বক্তব্য আসতেই পারে এরকম। জি, আমি একটু এটিইউ তাজ রহমানকে শুনে নিই, অনেকক্ষণ তাকে অপেক্ষমান রেখেছি। আপনার কাছে একটু শুনতে চাই, এই যে বিএনপির বিশৃঙ্খলা, এটাও আসলে কতটা দৃশ্যমান হয়, বা তারা যে কর্মসূচি দিয়েছে কতটা হয়েছে, বা পূর্ববর্তী সময়ের কর্মসূচি থেকে কোনো ধরনের ভীতির কি উদ্রেক করে কিনা যে তারা আবার এক ধরনের নৈরাজ্য তৈরি করতে পারে রাজপথে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহবিজ্ঞ আলোচনা, রাজু ভাই, মুশারফ ভাই, দর্শক সবাইকে সালাম, শুভেচ্ছা। দেখেন, রাজনীতিতে সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, বিরোধী দল আছে, বিরোধী দলের আন্দোলন সংগ্রাম, বক্তব্য স্টেজে বলা, এটা তার গঠনতান্ত্রিক অধিকার। রাজপথে যদি বিরোধী দল আন্দোলনের করে, বিশৃঙ্খলা করে, তাহলে এটা দেখার দায়িত্ব কিন্তু প্রশাসন আছে, লোক থাকবে প্রশাসনে, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি, সবাই এরা কন্ট্রোল করে, ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে। ওইখানে আপনি কাউন্টার কেন দিবেন? কাউন্টারে যখন আপনি বলবেন যে ওদের বিশৃঙ্খলা না করার জন্য আওয়ামী লীগে কাউন্টার প্রোগ্রাম দিবেন, তখনই বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আপনি একই দিনে প্রোগ্রাম কেন দিবেন? এটা আওয়ামী লীগের খাতিরে বলছি না, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আছে তাই বলছি। এখানে বিএনপিও যদি যায়, কালকে XYZ যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, জাতীয় পার্টি যায়, তো একই সুরে আমাদের বলতে হবে যে বিরোধী দল তার প্রোগ্রাম করবে, গণতান্ত্রিক প্রোগ্রাম করার অধিকার রাখে, বক্তব্য দেওয়ার অধিকার রাখে। ইনফ্যাক্ট ইন পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। যদি শক্তিশালী বিরোধী দল না হয়, প্রোগ্রাম না হয়, সরকার তখন ভুল পথে চালিত হয়। আর এখানে আরেকটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, আপনাকে বলতে হবে, এই দীর্ঘদিন, এই 15-16 বছরে আমলারা রাজনীতিটাকে বিরাজনীতিকরণ করার চেষ্টা করছে। রাজনীতিবিদদের ভিতরে মতবিরোধ, মতপার্থক্য, সহিংসতা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে এইটার থেকে ফিরে আসা কত যে দুরূহ কাজ, অসম্ভব না। আমরাই দিয়েছি, আমাদের মতবিরোধের জন্যই তো তার পক্ষ সুযোগ নিয়েছে। এই সুযোগটা এমনভাবে নিয়েছে এরা, এমনভাবে কাজে লাগিয়েছে। কানাডায় বেগমপাড়ায় 70% বাড়ির মালিক আমরারা,
দোষ রাজনীতিবিদদের, 3 জন বসে আছে। কালকে একটা পট পরিবর্তন যদি হয়, ওই পট পরিবর্তনের সময় কিন্তু এই আমাদের 3 জনরাই আমরা ক্যানারিগঞ্জে দেখা হবে। আমরারা আবার ঠিকই রাষ্ট্র ক্ষমতায় দেশ চালাবে, এখানে এসে কথাও বলবে, লেকচার দিবে। দেশের কিছু হলে তারাই কিন্তু মানুষের সাথে হ্যান্ডশেক করে না। এই যারা আছি আমরাই কিন্তু মানুষের সাথে যাই, মানুষের দুঃখ দেখি, মানুষের কষ্ট বুঝি, মানুষের সাথে চলাফেরা করি, কাদাতে হাঁটি। এই আমলারা সচিবরা কিন্তু কাদার মধ্যে হাঁটে না, ডিসিরা হাঁটে না। এই রাজনীতি বিরাজনীতিকরণের চেষ্টাটা তাদের কিন্তু তারা মোটামুটি সফল হয়েছে। এককেন্দ্রিক প্রশাসন, এককেন্দ্রিক রাজনীতি, এককেন্দ্রিক নির্বাচন মোটামুটি হয়ে গেছে। বাকিটা আগামী দিনে এভাবে চলতে থাকলে আরও কঠিন অবস্থায় চলে যাবে। তাহলে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ একটা জিনিস করতে হবে, সবাইকে আওয়ামী লীগ করে নিতে হবে। এককেন্দ্রিক যেহেতু হয়ে যাচ্ছে, সব রাজনীতি শেষ, শুধু একটা দল করতে হবে, অথবা সবাইকে এক চোখে দেখতে হবে। শুধু আওয়ামী লীগ হলেই চলবে না, আওয়ামী লীগ হলেই রাষ্ট্র ক্ষমতায় ভালো চাকরি পাবেন, বিসি হবেন, ডিসি হবেন, পুলিশ অফিসার হবেন না। এদেশের জনগণ সব আমার সন্তান, ফায়েজ ভাই সন্তান, মুশারফের সন্তান। দল আমরা অন্য একটি করতে পারি, কিন্তু এই দেশে তাদের জন্ম, তারা সবার লেখাপড়া করে অধিকার থাকবে, তার বায়োডাটাতে শুধু আওয়ামী লীগ থাকবে। আমি একটু জানতে চাই যে একটা সময় রাজনীতিবিদরা সত্যিকার অর্থেই মনে করতেন যে তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি, কিন্তু এখন রাজনীতিবিদরা, আমি বিভিন্ন মেয়াদে, আমি শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন তারা ক্ষমতায় রয়েছে এই আওয়ামী লীগ দলের কথাই বলছি না, বিভিন্ন সময় যদি জাতীয় পার্টির কথা বলি, বিএনপির কথা বলি, বিভিন্ন সময় তারা তাদের শক্তি খুঁজেছে হোন্ডা বাহিনী, গুন্ডা বাহিনীর মধ্যে, আমলাদের মধ্যে, মনে করেছে যে এদের যদি সেই প্রশাসন বলি আর এদিকে এরকম যে বাহিনীগুলোর কথা বলা হয়, এদের মধ্যে তারা শক্তি খুঁজেছে, তারাও সবচেয়ে বেশি সুযোগ সন্ধানী হয়েছে। শেষ করে দেই একটা কথা দিয়ে, আপনি 40 বছর আগে কি বাংলাদেশে মোবাইল ব্যবস্থা ছিল, মেট্রো রেল ছিল? ছিল না। ডিজিটালাইজেশন ছিল না। রাজনীতিতে এর আগে কি হয়েছিল সেটাকে আপনি চিন্তা করে বর্তমান 21st সেঞ্চুরি রাজনীতিকে আপনি হিসাব করতে পারবেন না। ওইটা ভুল করেছে জাতীয় পার্টি করে, যদি বিএনপি যদি করে ভুল, ওই ইতিহাসটাকে বাদ দিয়ে নতুন ইতিহাস আপনি তৈরি করেন নতুন প্রজন্মের জন্য। যদি এটা না করেন তাহলে তো এই ডিভাইডেড নেশন যখনই থাকে তখন বহিঃশক্তি যারা আছে তখন নির্বাচনে ইন্টারফেয়ার করে, নির্বাচনে পলিসি মেকিংয়ে ইন্টারফেয়ার করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিতরে ঢুকে একটা দলকে আরেকটা জায়গায় বাইরে রাখে, ভিতরে রাখে। আপনি যদি ডেভেলপমেন্ট করছেন, এটা সাস্টেইনেবল হবে না যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে। আজকে সরকার 5 বিলিয়ন সফট লোন চাচ্ছে চায়নার কাছে, কেন? আপনার সাস্টেইনেবিলিটি, এত ডেভেলপমেন্ট, এটা অস্বীকারের সুযোগ নাই। সেই ডেভেলপমেন্টটা যদি আপনাকে সাস্টেইনেবল করতে হয় তাহলে আপনাকে পলিটিক্স অ্যান্ড ইকোনমি ইজ ইন্টারকানেক্টেড। ফায়েজ ভাই ইজ এ ভেরি লার্নেড ম্যান, হি নোজ। আমার মুশারফ ভাই, পলিটিক্সের সাথে যদি ইকোনমির আপনার সম্পর্কটা এত নিবিড়, কারণ পলিটিক্সটাই কিন্তু ইকোনমিরে কন্ট্রোল করে, কারণ পলিটিশিয়ানরাই বাজেট দেয়, পলিটিশিয়ানরাই বলে দিবে বাংলাদেশের এই যে আমরারা কিন্তু ইমপ্লিমেন্ট করে, আইন পাস হয় সংসদে, এটা ইমপ্লিমেন্ট করে তারা। আমরা পলিটিশিয়ানরা যদি আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়, তখন আমরা কিন্তু প্রপারলি নেশনটাকে যে জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছি, আমি নিয়ে যেতে পারবো। নির্বাচনে মানুষ যাচ্ছে না, 70% মানুষ নির্বাচন থেকে দূরে সরে আসে, 80%। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি নির্বাচনে এবার স্বতন্ত্র ক্যান্ডিডেট দিলেন, ভালো ভালো ক্যান্ডিডেট আছে যাদেরকে দিলেন না, স্বতন্ত্রকে ছেড়ে দিলেন। আমেরিকার সিনেটে 100 জন সিনেটের মধ্যে একজনও স্বতন্ত্র নাই। আমেরিকার কংগ্রেসে 435 কংগ্রেসম্যান, তার মাঝে 2%ও আপনার স্বতন্ত্র নাই। ওয়েস্টমিনস্টার মাদার অফ ডেমোক্রেসি পার্লামেন্টে 650 মেম্বার পার্লামেন্ট, 14 জন স্বতন্ত্র। আপনি এখানে দিয়ে পেলেন 62 জন স্বতন্ত্র। 54 সালে নির্বাচনে বঙ্গবন্ধু চেয়েছিলেন কিছু লোকের নেতা দিতে, ভাসানী বলেছিলেন না, লোকাল রাজনীতি নেতারা লোকাল রাজনীতি করতে হবে। ইট ইজ এ পার্লামেন্ট, এখানে আসে যারা রাজনীতি করবে, আইন প্রণয়ন। আগে যদি ভুল হয়ে থাকে সেটা শুধরাতে হবে, আপনি বললেন, কিন্তু শুধরাবার কোনো কর্মসূচি আমরা খুঁজে পাই কিনা? কর্মসূচি সবাই মিলে নিতে হবে। আর যদি আপনি একা নেন তাহলে আপনি সবার চিন্তা মাথায় নিয়ে শুধু এক পেশে চিন্তা হবে না। কিন্তু সত্যিকার অর্থে সেটার আন্তরিকতা, সেটার একদম মন থেকে চাওয়ার ব্যাপারটা আপনাদের রাজনীতিবিদদের কতটুকু রয়েছে, আমি বিরতি শেষ করে এসে না হয় সেই আলোচনায় প্রবেশ করব। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21-এর রাতে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আসবো অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা 21-এর রাতের আজকের আয়োজনে। রাজনীতি নিয়ে কথা বলছি, রাজনীতির হালচাল
কেমন রয়েছে বর্তমান সময়? আমরা আমাদের দেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো, যদি ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের কথা বলি, বিএনপির কথা বলি, জাতীয় পার্টির কথা বলি, তারা আসলে কি ধরনের কর্মসূচি দিচ্ছেন, যাদের রাজনীতিবিদদের যে রাজনীতি, বাংলাদেশের শুদ্ধ রাজনীতি বা জনগণের জন্য রাজনীতি করবার কথা, সেই জায়গাটা তারা কতটা ভাবছেন? কারণ এর বাইরেও নানান কথা এখন শোনা যায় রাজনীতির আলাপে বসলে। আমি ABM মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নটা রেখেছিলাম যে সেই শুদ্ধ রাজনীতির খোঁজে যদি বের হয় যে 40 বছর আগে ভুল হয়েছিল, এখন না হয় সেই একদম ব্রুক্রেট ওখান থেকে বের হয়ে আসা, কিংবা হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী থেকে বের করে আসা, এই বের হয়ে আসার ক্ষেত্রে যে আন্তরিকতা, যে প্রচেষ্টা থাকা দরকার, সবাই কি সেটা ভুল স্বীকার করে নিয়ে সামনের দিনে একসাথে বসতে পারবেন, হাঁটতে পারবেন, এরকম কোনো সম্ভাবনা আছে? না, আপনি একেবারে সরলীকরণ করলে কিন্তু এটা হবে না। এখানে রাজুয়ের বক্তব্য শুনলাম, আমি তাজভাইয়ের বক্তব্য শুনলাম। আপনাকে একটা লক্ষ্য করতে হবে, আপনি এই যে আমলাতন্ত্র কখন মাথা চারে দিয়ে ওঠে? যখন জনগণ আপনার পক্ষে না থাকে, জনগণের কোনো মতামতের যখন কোনো মূল্য থাকে না। এখন বাংলাদেশে কি হয়েছে? একটা রাষ্ট্র তো আছে না, সরলীকরণ না, বিভিন্ন সময় তো হয়েছে, বিভিন্ন দল তো ক্ষমতায় ছিল। বলি আপনাদের, এখন বাংলাদেশে তো একটা বাংলাদেশ নামক একটা রাষ্ট্র তো আছে, আমরা যে রাষ্ট্রের নাগরিক, একটা সরকার তো আছে। কিন্তু সরকারের কাজ কি? জনস্বার্থটাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করাই তো। কিন্তু সেইটা যখন অনুপস্থিত হয়, তাহলে সরকার টিকে থাকে কেন? সরকার তো টিকে থাকার কথা না, কারণ এটা জনবিস্ফোরণ হওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই সরকার একটা সুবিধাবাদী শ্রেণী তৈরি করেছে, যারা তার ক্ষমতার মূল শক্তি, মূল উৎস। এই যে আপনি দেখেন, আপনি যে নানা কথাগুলি আজকে আলোচনা হচ্ছে, এই যে এই সরকার কি একটা সস্তা স্লোগান দিচ্ছে যে তারা নাকি এই ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছে। এটা কি আমাদের বাংলাদেশি কোনো উদ্ভাবন শক্তি? সারা পৃথিবী আজকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে, তার গ্লোবাল পৃথিবীর অংশ হিসেবে আমরা সেটা উত্তীর্ণ হয়েছি। এর ক্রেডিট কি গভর্নমেন্টের? আমরা কি ইন্টারনেট আবিষ্কার করেছি? করি নাই। তাইলে আজকে যে এই গ্লোবাল ইম্প্যাক্টের একটা সুবিধাটা আমরা পাচ্ছি। এখন সরকার যদি বলে এটা আমার আমলে, এটা যদি আজকে জাতীয় পার্টি ক্ষমতা থাকলো তারাও তো এই ক্রেডিট নিতে পারতো, আজকে যদি বিএনপি থাকতো তারাও তো ক্রেডিট নিতে পারতো। এবং বরং তারা সরকারে আছে, এটা তাদের দায়িত্ব এই সুবিধা রাষ্ট্রের নাগরিকদেরকে দেওয়া। সেখানে আপনি যদি বলেন এটা দিস মাই ক্রেডিট, নো, এটা ক্রেডিট না। আজকে আমি তো প্রায় বলি, আপনাদের এখানেও বারবার বলছি, যে বাংলাদেশ রাষ্ট্র যে আজকে কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে আছে, তাহলে তাদেরকে আপনি সেই অবদান স্বীকার করবেন না? আজকে গার্মেন্টস কারা বাংলাদেশে শুরু করেছিল? বিএনপি গভর্নমেন্ট। তাহলে আপনি বলেন যে বিএনপির কারণে আজকে বাংলাদেশ এই পোশাক শিল্পে এই অবস্থা। আজকে জনশক্তি রপ্তানি প্রথম জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, যে এটা বাংলাদেশের আজকে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনের একটি হাতিয়ার। আজকে এই যে তাজবাইরে আছে এরশাদ সাহেব, গ্রামের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কালবাট, ব্রিজ টিরিজ অনেক কিছু উৎপাদন করেছে। এই যে বিএনপির আমলে ভ্যাট প্রবর্তন করেছিল, যে এখন আমাদের যে 7 লক্ষ কোটি টাকা বাজেট, 3.5 লক্ষ কোটি টাকা ভ্যাট থেকে আসে। তাহলে হোয়াট ইজ দ্য আওয়ামী লীগের অর্জনটা কি? অ্যাচিভমেন্টটা কি আওয়ামী লীগের? আমি তো কোনো আওয়ামী লীগের জাতিকে উন্নত হওয়ার জন্য একটা অ্যাচিভমেন্ট আপনি দেখান যে এটা আওয়ামী লীগ এটা করেছে। বরং যদি আমরা বলি, আপনি যে কথা বলছেন, হ্যাঁ আমরা তাজভাই বলছি আমরা এগিয়ে যাব, আমরা একটা ঐক্যমত তৈরি হব। এই বাংলাদেশ দুর্ভিক্ষে এক সময় মানুষ মারা গেছে না? সেই বাংলাদেশে আজকে খাদ্যের স্বয়ংসম্পন্নতা কেন? আজকে এটা রাষ্ট্রের একটা পলিসি, এবং যে সরকারগুলি, সেই সরকারগুলি এই খাদ্য উৎপাদনের উপর একটা জোর দিয়েছে, যার জন্য আমরা আজকে সাফল্য অর্জন করেছি। আজকে সেই বাংলাদেশ আপনি দেখেন, নানা সূচকে দেখেন, ইন্টারন্যাশনাল সূচকগুলি দেখেন, গণতন্ত্রের সূচকে আমরা দাওয়াত পাই না। অথচ গণতন্ত্রের জন্য কিন্তু মহান মুক্তিযুদ্ধ হয়েছিলেন, 30 লক্ষ শহীদ প্রাণ জীবন দিয়েছে। আজকে আপনি এই যে গণমাধ্যম, আজকে গণমাধ্যম আমরা এবারও ইন্টারন্যাশনাল যে রিপোর্ট প্রকাশ, সেটা 2 ধাপ আমরা নিচে নেমে গেছি। আজকে আমাদের এখানে এই যে কথা তাজভাই বলেছে, আজকে আমাদের মানি লন্ডারিং হচ্ছে, লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যাচ্ছে, এইগুলির ব্যাপারে কোনো কথা আছে? বরং রাজনৈতিক শক্তি যারা রাষ্ট্রের এই ইতিবাচক দিক নিয়ে চিন্তা করে, যারা এই ফল্টগুলো নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা, বানোয়ার, জেল করে একটা অবরুদ্ধ বাংলাদেশ তৈরি করেছেন। এই জায়গা থেকে তো আপনাকে বেরিয়ে যেতে হবে। রাজনীতিবিদরা যদি কোন আমলে কি হয়েছে এভাবে বলেন, সাধারণ মানুষের মনে তো এই প্রশ্ন উঠতে পারে যে একটি দেশের উন্নয়ন কি রিলে রেসের মতো না? যখন যার হাতে যাবে তখন সে এইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এদেশে তো আমাদের এটাও দেখতে হয়েছে যে একজন একটা প্রবর্তন করেছে, যদি এই যে উপজেলা পরিষদ, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি, যে এই স্থানীয় সরকার বা এই উপজেলা পরিষদ হয়তো জাতীয় পার্টির আমলে এটা ফর্ম হয়েছিল, অন্য আবার এসে না এটা বন্ধ হয়ে যাবে, এগুলো আসলে কতটা প্রত্যাশিত? এটা আপনি নয় পরে বলেন, আমাদের এখানে যে কোনো, এই যেমন আপনি মনে করেন এক সময় আমরা বাংলাদেশে কিন্তু যখন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, তখন কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি ছিল,
যখন এই জি, জি। আওয়ামী লীগ যখন ক্ষমতা 1972 সালে পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়ে আমরা শুরু করেছিলাম, সংসদ শাসিত সরকারি প্রথম কাঠামো সরকার। এসছে। আবার জি। কিন্তু আওয়ামী লীগের আমলে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার চলে গেছে। সুতরাং এক্সপেরিমেন্টাল একটা হতেই পারে, কিন্তু দেখা যাবে জনগণ আপনার কোনটাকে জি, অ্যাকসেপ্ট করে, আপনি জনগণকে স্পষ্ট কোনটা করেছেন। স্বস্তি দেওয়া যায়। একে ফায়েজুল হক রাজু, আপনাকে শুনবো। না, এখানে আমাদের মানে রাজনীতিতে বা আমাদের যে রাজনৈতিক যে কালচারটা, এটা নিয়ে আমি অনেক টকশোতে আগেও বলেছি, আজকেও একই কথাই বলবো। সেটা হচ্ছে যে আমাদের একটা সাংঘর্ষিক রাজনীতি করার একটা মানসিকতা, এটার থেকে আমরা কিন্তু কোনোভাবেই পরিত্রাণ বা রেহাই পাচ্ছি না। এটার কারণে প্রতিটি দলের সঙ্গে অন্যান্য দলগুলোর যে একটা যে সহমর্মিতার যে একটা যে জায়গা বা কম্প্যাশনের যে একটা যে জায়গা, সেই কালচারটা আমাদের ভিতরে এখনও নাই বললেই চলে। উত্তর এটা বৃদ্ধি পাচ্ছে। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো যাচ্ছে না, বা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো যাচ্ছে না, বা অন্যান্য দলগুলোর সঙ্গে তাদের একটা যে দূরত্ব, এইটা আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট একটা বক্তব্য আমার বা ওপিনিয়ন, যে এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় ক্ষতির দিক, যার জন্য গণমানুষের যে আকাঙ্ক্ষার কথাটা মোশাররফ ভাই বললেন, সেটা রিফ্লেকশন সরকার কতটুকু করতে পারে সেটা এখন একটা ক্ষতির দিক, কিন্তু ক্ষতি পূরণের চেষ্টা, সম্পর্ক উন্নয়নের চেষ্টা, সেই চেষ্টাটা কি আছে? না, সেক্ষেত্রে? সম্পর্ক উন্নয়নের জন্য তো কিছু রিকনসিলিয়েশনের কিছু আপনার বিষয় বা কিছু ক্রাইটেরিয়া থাকে। জি। যেমন আপনি বঙ্গবন্ধুই বলেন, এখানে আপনার কিন্তু ইউ হ্যাভ নাথিং টু লুজ। জাতিরাষ্ট্রের উনি জনক, বাংলাদেশ একটা ন্যাশনাল স্টেট, এটার প্রতিষ্ঠার পেছনে তারই তো সবচেয়ে বড় অবদান। সেটাকে মেনে নিলে একটা জায়গায় কিন্তু আপনি মোটামুটি একটা কাছাকাছি চলে আসতে পারছেন। বঙ্গবন্ধুর যারা কিলার, তারপরে আপনার এই যে আপনার জেল হত্যার যে যারা এই কাণ্ড করেছে, তাদেরকে তিরস্কার করা এবং তাদের সঙ্গে কোনো রকম অ্যাফিলিয়েশন না রাখা পলিটিক্যালি, বা পূর্বে রেখে থাকলে তাদেরকে পুরস্কৃত করলে সেসবের ব্যাপারে অন্তত রিগ্রেট করা বা সরি বলা, এই কালচারগুলো যদি না আসে, তাহলে কিন্তু দিন শেষে মোশাররফ ভাইয়ের সঙ্গে হ্যান্ডশেক করা বা আমার সঙ্গে উনি কতটুক আন্তরিকতার সঙ্গে আগামীর যে রাজনীতিটা বাংলাদেশের মানুষ দেখতে চায় বা নতুন প্রজন্ম দেখতে চায়, সেখানে আমরা কতটা রোল প্লে করতে পারি, সেটা কিন্তু সন্ধিহান থেকেই যাচ্ছে। তো আমি মনে করি যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা ডাক আসা খুব ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া কিন্তু মনে করেন যে আমাদের যে এই যে চোরা গলির ভিতরে ঘুরে ফিরে রাজনীতি করা, এই কালচারটা থেকে বের হতে পারবো না। আমার তো গণমানুষের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সেটার যদি আমরা রিফ্লেকশন আমাদের কার্যক্রমে দেখতে চাই, তাহলে কিছু পূর্বশর্ত থাকে। তাহলে ওই যে বেসিক জায়গাগুলো ওইটা ডেলিভারি করার জন্য যে খুনিদের সাথে হাত মিলানো, সেখান থেকে বের হয়ে না আসলে আসলে সম্পর্ক উন্নয়নের চেষ্টাটা করা যাচ্ছে না। আমি একটা উদাহরণ হিসেবে দিলাম, মানে আরো অনেক কিছু আছে যেসব কাছাকাছি গেলে আমাদের সকলের ভিতরে একটা যে জাতীয় উন্নয়নের জন্য যে একটা যে প্রচেষ্টা, সে যার যার জায়গা থেকে, আজকে বিরোধী দল একসময় আওয়ামী লীগ আবার যেতে পারে, জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতা যেতে পারে পুনরায়, অথবা মোশাররফ সাহেবের যে দল আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল, তারাও যেতে পারে, নোবডি নোজ। কিন্তু একটা মিনিমাম বেঞ্চমার্ক থাকা দরকার যে এর ভিতর দিয়ে আমরা রাজনীতিটা করব সকলে, এরকম একটা কিন্তু প্রত্যয়ের জায়গা কিন্তু আসা উচিত। কারণ এখন তো মনে করেন যে সকলেই অনস্বীকার্য যে দেশ অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন রকম সূচকে। এখন মোশাররফ ভাই আওয়ামী লীগকে ক্রেডিট দিতে চাচ্ছে না ডিজিটাল বাংলাদেশের জন্য, সেটা অবশ্য তার ব্যাপার। এটা কিন্তু আমি বলি যে শুনেন, ডিজিটাল বাংলাদেশ একটা কনসেপ্ট, ডিজিটাল যে টেকনোলজি বা ডিজিটাইজেশনের যে টেকনোলজি, সেটা তো আওয়ামী লীগ নিশ্চয়ই আওয়ামী লীগের ভিতরে কোনো বৈজ্ঞানিক না যেটা আবিষ্কার করেছে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করা, এটাকে আরও শানিত করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেমন মোবাইল ফোনের যে বিষয়টি ছিল, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা এসে 96 থেকে 2001 এসেই কিন্তু প্রাইভেটাইজ করে দেয়। তো এই যে তার কারণে মোবাইল প্রাইসের যে দাম 70-80 হাজার টাকা ছিল একটা সেটের দাম, সেটা গণমানুষের পাইয়ে দেওয়ার কাজটা আওয়ামী লীগ করেছে, এটা আপনি স্পষ্ট করলেন। কিন্তু এর আগে এটিও তাজ রহমানও যে আলাপটা তুলেছিলেন যে আমলাদের শক্তিশালী করা, এটাও কিন্তু এখন আঙুল যায় একদম ক্ষমতাসীন আওয়ামী লীগের দিকে। খুবই একমত তাজ ভাইয়ের সঙ্গে, 2009 থেকে এই 2024 অনেক বেশি শক্তিশালী করে ফেলেছে। এটা একটা মানে আমাদের একটা বড় ধরনের ব্যত্যয় হচ্ছে, ব্যত্যয় ইন দ্য সেন্স যে এটা আমাদের একটা বিশেষ উইকনেস হয়ে দাঁড়াচ্ছে। বিকজ ডিপেন্ডিং অন দি ব্যুরোক্রেসি ফর পলিটিক্যাল ডিসিশনস, এটা পলিটিশিয়ানরা নিবে, সেই জায়গায় দেখা যাচ্ছে তাদের একটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে এবং তারা মোটামুটি একটা দখলদারিত্বের ভিতরে চলে যাচ্ছে। এইটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ নানান জায়গায়
তাদের চৌকসতা আছে, তাদেরকে প্রয়োজন আছে, দে আর ইন্ডিসপেন্সেবল কিছু কিছু ক্ষেত্রে, যে তাদেরকে লাগবেই আমাদের। এবং বাট এখানে যেটা কি সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে, অর্থাৎ যে মানে এটাকে কি বলবো, এটাকে অর্কেস্ট্রেশন করাটা লাগা এক জিনিস, আর তারা যখন অধ্যত্ব দেখায় যদি বলি সেইটা তো মানে আমি বলবো সংসদ সদস্য মানে দেশের সময় চলে এসেছে। জি, আমি একটু আমি যুক্ত করি, নিঃসন্দেহে আপনাকে শুনবো যে যারা সংসদ সদস্য কিন্তু পলিটিক্যাল লিডার্স, আমি দাঁড়ান একটা মিনিট, পলিটিক্যাল লিডার্সরা যারা নেতৃত্ব দিবে তাদের ভিতরে যদি পলিটিক্যাল ম্যাচুরিটি না থাকে, লেখাপড়ার সেই জায়গাটা না থাকে, অর্থাৎ লেখাপড়া বলতে বোঝাচ্ছি না যে পিএইচডি করা, বাট রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য যে সেই পরিমাণ প্রজ্ঞা যদি না থাকে, প্রজ্ঞা এবং মেধা এবং মনন এবং সেসবের কমিটমেন্ট, এবং সবচেয়ে বড় কথা যে অনেস্টি দেখানো, একটা পলিটিশিয়ান যখন অনেস্টভাবে চলাফেরা করে তার চালচলনে এবং কাজকর্মে, তখন কিন্তু সে অনেককে প্রভাবিত করতে পারে, ইনক্লুডিং দি আমলা। এক্স্যাক্টলি। এবং এই জায়গায় আমি প্রশ্নটা রাখতে চাই, একে ফাইজুল হক রাজু, আমি এখানেই যুক্ত করতে চাই যে মনে করেন একজন আমলা, তিনি তো ওই অধ্যত্ব দেখাবেন না, সংসদ সদস্যর কথা বলছি, সংসদ সদস্য তিনি তো আইন প্রণেতা, তার ব্যাপারে তো একটি শ্রদ্ধা দেখানোর দরকার। আমি যদি আমলাদের কথা বলি, একটি ঘটনার কথা বলতে চাই, টাঙ্গাইলে সাম্প্রতিক সময় যে ঘটনাটা ঘটেছে, টাঙ্গাইলের একজন মানে জেলা পর্যায়ের একজন নেতা ওইখানে সংসদ সদস্যের জিওভা থাকবে না এরকম কথা উচ্চারণ করলে, এই যে উদ্ধত্তগুলো, এগুলোও কি আসলে শ্রদ্ধা প্রকাশ পায়? বা রাজনীতি, একই দলের রাজনীতি মানে রাজনৈতিক নেতা যদি বলি বিভিন্ন পর্যায়ে, কিন্তু যিনি সংসদ সদস্য তার ব্যাপারে জেলা পর্যায়ের একজন নেতার কি সম্মান থাকা উচিত না? তাহলে এই যে উদ্ধত্তগুলো, এগুলো বাকিদেরকে কি শেখায়? আমরাও তো এখান থেকে অন্যভাবে শিখতে পারেন না? এখানে তো এটা একটা খুবই বলবো যে পরিতজ্য বিষয়, কারণ এই ধরনের ধৃষ্টতা থাকাই উচিত না। কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট না। মানে আমাদের এই যে এই নেতৃত্ব, আজকে আমি আছি, আমি চিরদিনই এখানে ব্যাটিং করব, বোলিং করব, এই খেলা কিন্তু শেষ হয়ে যাবে এক সময়, এটাও মাথায় রাখতে হবে। কারণ খেলা শেষ না হলেও দিন শেষ হয়ে যাবে, এবং সেই স্থায়িত্বের কথাটা মাথায় রেখে খেলা শেষ না হলেও কিন্তু দিন শেষ হয়ে যাবে, দিন কিন্তু সূর্য সেই জায়গায় তার দায়িত্ববোধ, তার প্রজ্ঞা, তার প্রতিশ্রুতি সব জায়গায় মজবুত। সকলকে সতর্ক থাকাটা দরকার। আমি মনে করি যে মানুষের আশা-আকাঙ্ক্ষা হচ্ছে যে রাজনীতিতে মানুষ এখন একটা সহমর্মিতার, একটা যে সৃজনশীলতার একটা পরিবেশ দেখতে চায়। কারণ আমি যেটা বলছিলাম যে মানুষের এখন মেইন কনসার্ন হচ্ছে দ্রব্যমূল্যের জিনিসের দাম বেড়ে যাওয়া এবং নাগালের বাইরে যাওয়া, এবং সেই অনুযায়ী আয়ের যে বিষয়টা সেটা কিন্তু সেই পরিমাণ হচ্ছে না। আপনি দেখছেন যে আমাদের ডলারের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে, এবং ডলারের যে এক্সচেঞ্জ রেট সেটাও কিন্তু বাড়ানো হয়েছে হঠাৎ করে, এবং আইএমএফের প্রেসক্রিপশন আমরা এটা করতে বাধ্য হচ্ছি, কারণ আমরা কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি তাদের প্রেসক্রিপশনের উপরে। তো এই জায়গাগুলোর থেকে মানুষ, পলিটিক্যাল যে আমাদের লিডারশিপ আছে, আমরা যারা রাষ্ট্র ক্ষমতা এখন আছি, আমাদের কাছ থেকে তারা সেই সব ক্ষেত্রে মানুষকে কতটুকুভাবে আমরা সহায়ক শক্তি হিসাবে, কারণ হচ্ছে আসলে সেই মতের ব্যাপারে সহিষ্ণুতাটা মানুষ দেখতে চায়, রাজনীতিবিদদের পারস্পরিক আচরণেও এই যে এইসব আমি আসবো, এটিও রাজনীতির বিষয়গুলো মানুষকে সরাসরি তো আপনার এফেক্ট করে। এই জায়গায় নেতৃত্বের মানুষ বড় ধরনের চৌকসতা দেখতে চায়, যাতে করে সাধারণ মানুষ কিছুটা হলেও আপনার স্বস্তির জায়গায় যেতে পারে, এটা কিন্তু মানুষ আশা করে। এবং ক্ষমতাসীন দল হিসাবে আমাদের আওয়ামী লীগের বেশি দায়িত্ব। অভিযোগগুলো রয়েছে, আসবো আপনার কাছে। আমি এটিও তাজ রহমান, এই উপজেলা পরিষদ নির্বাচনের জায়গাটা থেকে একটু শুনতে চাই। আমরা যা দেখতে পাচ্ছি, যদি বলি যে মানুষ, যেটা একদম একে ফাইজুল হক রাজু বললেন যে মানুষ এখন সহিষ্ণুতা দেখতে চায়, সত্যিকার অর্থেই মানুষ না রাজনীতিবিদদের মধ্যেই বা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক এক ধরনের মতের সহিষ্ণুতাও দেখতে চায়, যে না আমার ভিন্ন মত হতেই পারে তার সাথে আমার মতের, কিন্তু এক ধরনের সহিষ্ণুতা তো প্রদর্শন করবে। সেটা কি আসলে দৃশ্যমান হয়? কোথা থেকে হয়? সেটা না হওয়ার জন্যই তো কাজ করছে এই আমলারা, প্রশাসনের লোকরা। আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশের বিরাজনীতিকরণের যে একটা প্ল্যান শুরু করেছে এরা 15 বছর আগে, মোটামুটি তারা ভালো সাকসেসফুল হয়ে গেছে। আমি ফার্স্ট সেগমেন্টে আপনাকে বলেছিলাম 62 জন। আপনাদের দলের মধ্যে এখানে একটু ছোট্ট প্রশ্ন রাখতে চাই, আপনি বেশি ইন্টারাপ্ট করলে গ্যাসের কিন্তু টকশোর লাইন ছেড়ে যাবে। 3 জন গ্যাস না, কিন্তু এইটা আমার একটু জানতে হচ্ছে, আপনি প্রশ্ন সেখানেও কি আমলারা মানে তারা কি হস্তক্ষেপ করছে কিনা? সাপ্লিমেন্টারি কোশ্চেন করতেছে। আমাদের বিরোধী দলের উপরে আমলাদের করার সুযোগ নাই, এটা তারা করে না, করে সরকারের উপরে। কেন করে? তাদের এখানে ইমপ্লিমেন্টেশনের জায়গা থাকে, এখানে বোঝানোর জায়গা থাকে, এখানে আপনার কাজ করা যাবে। বিরোধী দলের কিছু বলে করার সুযোগ নাই। একটা জায়গা আছে বিরোধী দলটা নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র করে বলতে পারে যে নির্বাচনে না আসো, এখানে কম হয়। সবচেয়ে বেশি যে জায়গায় হয় আমি আপনাকে বলতে চাচ্ছি, 24-এর নির্বাচনে
আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি ইউনিয়ন নিয়ে থাকেন, জেলার রাজনীতি বুঝেন কম, ইউনিয়ন উপজেলার রাজনীতি বুঝেন কম, জাতীয় রাজনীতি তো আর বুঝেনি না। ওনাকে যখন আপনি সংসদে নিয়ে আসলেন, উনি সংসদের আইন প্রণেতা, পড়াশোনা করে কিন্তু বিলের উপরে আলোচনা করতে হয়, জবাব দিতে হয়, বক্তব্য দিতে হয়, বিধির উপর আলোচনা করতে হবে, কতটুকু উনি নিতে পারবেন। সংসদের টিম বাইরে যায় সফরে, আমরা পলিটিক্যাল পার্টির মেম্বার হিসেবে বাইরে অনেকবার গিয়েছি। ওইখানে গিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে আপনাকে উপস্থিত থাকতে হবে, বক্তব্য দিতে হবে। এটা তো বিরাজনীতিকের সিস্টেম প্রথমেই আমরা চালু করেছে। এডুকেটেড লোকরে বাদ দাও, যারা বুঝে বেশি এদেরকে সরাই রাখো, বিজ্ঞ পলিটিশিয়ানের প্রয়োজন নাই, যারা রাজনীতি দীর্ঘদিন করে আসছে তাদেরকে প্রয়োজন নাই, যারা কম বুঝে, যারা লোকাল রাজনীতি বুঝে জাতীয় রাজনীতি নিয়ে আসো, যাতে আমরা আমাদের মতো কাজটা করে নিতে পারবো। এটাই কিন্তু বিরাজনীতি করেন সবচেয়ে বড় একটা প্ল্যান। দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং খুব ডিপলি। এটা আমরা রাজনীতিবিদদের জন্য, যেটা রাজু ভাই বললো, আমি একটু ব্লেটেন্ডিটা বলে যাচ্ছি বলে দেখেন, এই জিনিসটা আপনি বন্ধ কেমনি করবেন? বন্ধ করতে পারবেন না যতক্ষণ না রাজনীতিতে। আমার উপায় নেই আসলে, কারণ হচ্ছে এই যে তাদেরকে আপনি বললেন নিয়ে আসা, যে শিক্ষিত যারা বোঝে তাদেরকে সরিয়ে রাখা, নমিনেশন দেয় কারা? দল থেকেই তো দেয়া হয়। স্বতন্ত্রকে নমিনেশন কেউ দেয় না, তারা দিয়েছে। দল থেকে দেওয়া হয়, পার্লামেন্টারি বোর্ড থেকে। আওয়ামী লীগের নমিনেশন যারা পেয়েছে এরা দলের পার্লামেন্টারি বোর্ড থেকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে যাদের দেওয়া হয়েছে দলের পার্লামেন্টারি বোর্ড দিয়েছে। আমি একজন পার্লামেন্ট বোর্ডের মেম্বার। বিএনপিতে নির্বাচনে যায় নাই, বা নির্বাচনে যখন যাবে পার্লামেন্টারি বোর্ডে সিলেক্ট করবে কাকে দিতে হবে। 10 জনের লিস্ট থাকবে, তার থেকে নিয়ে আসা হবে। এই আপনি সঠিক মেজরিটিগুলো হয়, দুই একটা হয়তো বা পার্সেন্টেজ কম হইতে পারে, কিন্তু মেজরিটিগুলো দেখে শুনে দেওয়া হয়। ওইখানেও ভুল আছে, ওখানে যে 100% কারেক্ট সেটা তো আমি বলবো না, ওইখানেও আমাদের অনেক কিছু ভুল হয়, কিন্তু ওইখানে চিন্তা করা হয় যে এই লোকটারে দেওয়া হবে, কি কারণে দেওয়া হবে। ইন্টারাপ্ট করছি, স্বজনপ্রীতিও তো আমরা দেখি, সেক্ষেত্রে কি যোগ্য সবাই? দেখেন, স্বজনপ্রীতির রাজনীতি বাংলাদেশের এই ডাইনাস্টি পলিটিক্সে 3 দলেই আছে, আপনি অস্বীকারের কোনো সুযোগ নাই। এটা আমাদের রাষ্ট্র ক্ষমতার দল আওয়ামী লীগেও আছে, বলছি আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন মিলে 25 জনের মতো আছে মেম্বার পার্লামেন্ট। আপনার বিএনপির, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি একবার হিসাব করছিলাম, প্রায় 178টা রাজনৈতিক পরিবার বাংলাদেশের রাজনীতিতে, সেই উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, মোটামুটি এইভাবে তারা 178টা ফ্যামিলি এই ধরনের পারিবারিক রাজনীতির সঙ্গে বংশানুক্রমে আপনার জড়িত। বংশানুক্রম অর্থাৎ উপজেলা চেয়ারম্যানের ছেলে উপজেলা চেয়ারম্যান হয়েছে, হ্যাঁ, ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে। এইটা একটা ট্রেন্ড আমাদের শুরু হয়ে গেছে। এটা কিন্তু সাবকন্টিনেন্টে আছে। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী থেকেও এটা শুনলাম। আমাদের আপনার সাবকন্টিনেন্টে পাকিস্তান, ইন্ডিয়াতেও কি জিনিস আছে, শ্রীলঙ্কাতে আছে। পাকিস্তানে এইবার প্রেসিডেন্ট আসিফ জারদারির মেয়েকে উনি ফার্স্ট লেডি করছেন। ফার্স্ট লেডি মেয়েকে কিন্তু করা যায়, সেটা করতেছেন উনি। আপনার মরিয়ম নওয়াজ শরীফ প্রাইম মিনিস্টার হন নাই, প্রাইম মিনিস্টার হয়েছে তার চাচা, সে আবার পাঞ্জাবের কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়েছে তার মেয়েকে। বিল্লাল তো সে অলরেডি এক্সিকিউটিভ চেয়ারম্যানই আছে, কিছু পোস্ট না নিলেও এমপি আছে। এই ট্রেন্ডটা কিন্তু পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াতেও আছে। আমাদের এই সাবকন্টিনেন্টে এটা ম্যাসিভ। এটা সময় হয়তো বা লাগবে, যোগ্য যদি হয় তা আসতে পারে, অসুবিধা নাই। কিন্তু দলীয় নেতাকর্মী যারা, এদের ত্যাগ বেশি হয়। এই যে মোশাররফ ভাই আমার ডানে বসা আছে, তার এই বিএনপির রাজনীতি 40 বছরের উপরে। আমি একজন 35 ইয়ার্স 36 ইয়ার্স জাতীয় পার্টিতে, আওয়ামী লীগ আমাদের রাজু ভাই একই অবস্থা। আমরা করে আসছি, রাজনীতির দল করে যাচ্ছি। আমি কিন্তু পার্লামেন্টে এখনও যেতে পারি নাই, সৌভাগ্য হয় নাই আমার। ইট ইজ মাই, হয়তো বা আমার ডেস্টিনিতে এখনও পর্যন্ত আল্লাহ করে নাই। অনেকেই আছে এরকম, রাজনীতি করতে করতে জীবনে কবরে চলে যায়, একবার পার্লামেন্টে যেতে পারে না। দল আপনাদেরকে কি মূল্যায়ন করবে না, আমি সেটাতে অ্যাডাপ্ট করছি আপনাকে। আমি আমলাতে কেন বারবার আমলাদের দিকে যাচ্ছি, আমি এটাই বোঝাতে চাচ্ছি। এই জন্য রিটায়ার্ড হবে একজন সচিব, তাকে আবার 3 বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, অ্যাম্বাসেডার হবে বা কিছু হবে, ফিরে ব্যাক করে সেই নমিনেশন নিয়ে আবার সরকারি দলের থেকে এমপি হয়ে যায়। এই দেশের এই কালচার শুরু হয়ে গেছে। রাজনীতিবিদ সাকিব আল হাসান জাতীয় ক্রিকেটার, সে পৃথিবীর অন্য যে বেস্ট ক্রিকেটার, সে এখনও কারেন্টলি ক্রিকেট খেলছে, তাকে ধরে আনি এমপি করে আপনি পাঠিয়ে দিয়েছেন। মোশাররফ বিন মর্তুজা, তাকে আপনি এমপি করলেন, এবার হুইপিংয়ের দায়িত্ব দিলেন। হুইপিং হলো মেম্বার পার্লামেন্টের কন্ট্রোলিংয়ের এই সেশনে কী কী নিয়ে আলাপ করতে হবে, এটা হুইপরা বলে দিতে হয়। ব্রিটিশ পার্লামেন্টে আমি দেখেছি হুইপরা আগের সাবেক দলের চেয়ারম্যানদের হুইপ করা হতো, মানে মোস্ট এক্সপিরিয়েন্স সিজন পলিটিশিয়ান যারা জানে এটাতে কীভাবে করতে হয়। আপনি এনে সেটা করলেন।
আপনি ফেরদৌস ডান্স দেখালো এতদিন আমাদের, হঠাৎ করে আপনি ঢাকা 10 থেকে এমপি হয়ে চলে আসছে পার্লামেন্টে, কি বক্তব্যটা ফেরদৌস শেষের দিবে? দিকে চলে এসেছে। না আমি বললাম কি বক্তব্যটা ফেরদৌস দিবে? রাজনীতিতে রাজনীতিবিদদের করতে দেন, এরা দুঃখ সুখ বুঝবে, যা কিছু করার করবে। রাজনীতি যখন আপনার রাজনীতির হাত থেকে বিরাজনীতিকরণ হবে, আমলাদের কাছে যাবে, ক্রিকেটারদের কাছে যাবে, নায়কদের কাছে যাবে, তখন বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি সব কিন্তু স্টেকে পড়বে। তাহলে সেখান থেকে আমরা স্বতন্ত্র বেশি পেয়েছি। আপনি আগের বক্তব্যে বলছিলেন যে আমেরিকার সিনেটরদের কথা বলছিলেন যে সেখানে এত পাওয়া যায় না, বাংলাদেশে আমরা এবার স্বতন্ত্র অনেক অনেক কারণ বিরোধী দল নাই, বৃহত্তর একটা বিরোধী দল নাই আমি নির্বাচনে। একদম শেষ ঘোড়ার মধ্যে আছি, একবার হয়তো ঘুরতে পারবো আপনাদের কাছে, 1 মিনিট করে শুনতে পাবো। ও সেক্ষেত্রে ABM মোশাররফ হোসেন, আপনি কি বলবেন? এই যে অসহায়ত্ব আমরা প্রত্যেক মুহূর্তে এখন শুনতে পাচ্ছি, রাজনীতিবিদরা অসহায় হলে জনগণও তো অসহায় হয়ে যাবে, কারণ জনগণ তো ভরসা রাজনীতিবিদদের উপরই করে, সেই নেতৃত্বের জায়গায় করে যে এরাই আমাদের না। নেতা। এখানে আমি মানে একবার সরাসরি বলতে চাই, আপনি রাজনীতিবিদদেরকে যদি ক্ষমতায়ন আপনাকে আমরা দেখতে চাই, তাহলে আপনাকে সরাসরি জনগণের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা প্রয়োগ করতে আপনাকে দিতে হবে, মানে ভোটের রাজনীতি। ভোটের আমি একটা কথা বলি, একটা ভোটের যখন রাজনীতি আপনি করবেন, যখন আপনাকে জনগণের রায়টা আপনাকে নিতে হয়, তাহলে সেই জনগণের পক্ষে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ তার কি সংকট আছে, তার কি সমস্যা আছে, সেটাকে সমাধান করতে হবে, তার সাথে আপনি যোগাযোগ, যেমন আমরা যারা রাজনীতিবিদ, এই যে আপনি তাজভাই কিছু নাম বলছে, আমি কাউকে ছোট করতে চাই না। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি যে কেউ বসে আছে ড্রয়িং রুমে, কি তার বাচ্চা এই প্রবলেম, তার মেয়ের বিয়ে দিতে হবে, তার অমুকে অসুস্থ, ওই ডাক্তারের সাথে একটু কথা বলতে হবে, অথবা হাসপাতালে ভর্তি করে দিতে হবে। এই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত যাচ্ছি, এটা তো রাজনীতিবিদদেরকে একটা পরিপক্ক মানুষ হিসাবে পরিণত করে। আর যে জীবনে কখনো বোঝে না যে একটা লোক আসলে 1 কাপ চা খাওয়াতে হবে, আমি অনেককে জানি যারা এমপি মন্ত্রী হয়েছে, জীবনে কাউকে 1 কাপ চা খেয়ে যেন রেকর্ড নেই, সে কি জনগণের জন্য কি করবে? তাহলে জনগণের একদম কাজ ঘেঁষে যদি এই যে কথাটা আপনি না আমি একটু কথা বলছি, তাজভাই যে কথাটি বলছে এখন, না আমি শেষ করে দিচ্ছি, এখন এমন ভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নির্ধারণ করা হচ্ছে যার জন্য এই জনগণের যে মূল্যটা দরকার, জনগণের যে মূল্যায়ন দরকার, সেই জায়গা থেকে তো আমি যার জন্য জনগণ তো নাই, ভোটে যাচ্ছে না। তা আপনাকে যদি আপনি এই জিনিসটি অনুধাবন না করতে পারেন, জনগণ কেন নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে? জনগণ জানে যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা নেতা হয়, যারা এমপি মন্ত্রী হয়, তারা আমার ভোটে হয় নাই, সুতরাং হয় সে আমার কথা কেন শুনবে, আমার জন্য কেন কাজ করবে, আমার কেন খোঁজখবরটা নেবে? এই যে একটা শূন্যতা সারা দেশে তৈরি হয়েছে, এইটাই আগামী দিনের রাজনীতির জন্য একটা অশনি সংকেত। অশনি সংকেত থেকে আমরা কিভাবে ভালোর দিকে আসবো, শূন্যতা কিভাবে পূরণ করব, ছোট্ট করেই শুনতে চাই, সময় কম। আমি খুবই মানে গুরুত্ব সহকারে বলতে চাই যে এই যে অশনি সংকেতের কথা মোশাররফ ভাই বলেছে, এটার পিছনে, এটার ক্রিয়েশনের পিছনে কিন্তু মানে সরাসরি পূর্ণাঙ্গ হাত না থাকলেও বিএনপির একটা বড় ধরনের হাত আছে। কেন? আজকে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে, আমরা আছি, কিন্তু আওয়ামী লীগকে এই যে ইলেকশনে উত্তর বিএনপি না গিয়ে, পার্টিসিপেট না করে, অর্থাৎ বয়কটের রাজনীতিতে গিয়ে, আপনার নির্বাচনী রাজনীতির, আওয়ামী লীগকে কিন্তু তারা এক ধরনের একটা বিপদের ভিতরে ফেলেছে, তারা কিন্তু একটা ট্র্যাপে ফেলেছে। আমি এটা আমার নিজস্ব অভিমত বলছি, এই জন্য যে একচ্ছত্রবাদ কিন্তু কখনো ভালো হয় না রাজনীতিতে, দলের জন্য এবং যারা রাষ্ট্র ক্ষমতা থাকে তাদের জন্য। এখানে আপনার স্বেচ্ছাচারিতার একটা প্রশ্ন চলে আসে, এককভাবে চলার একটা কালচার গড়ে উঠতে পারে। এখানে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি নির্বাচনে রাজনীতি না এসে আমাদেরকে কিছুটা বেকায়দায় ফেলেছে, এবং এটার থেকে আমাদের লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে। বিএনপি জাতীয় এই জায়গাটায় যদি দায়িত্ব তারা পালন করতো, যেমন 14 সালের ইলেকশনে তারা যদি ইলেকশনে যেত, একটা ফেয়ার আনফেয়ার ইলেকশনের বিষয়টি আলাদা, কিন্তু পার্টিসিপেটরি রোল প্লে করা এবং একটা সেখানে একটা লড়াকু মনোভাব নিয়ে অংশগ্রহণ করা, সেই কালচারটা যদি তারা ধরে রাখতে পারতো, আওয়ামী লীগ কিন্তু আজকে অন্যরকম একটা পলিটিক্যাল একটা মানে, তাহলে দায় বিএনপিরও আছে, এটা আপনি বলছেন। এটিও তাজরহমান, দায় শুধু একটু না, এই অশনি সংকেতের পিছনে তাদের তো একটা বড় ধরনের হাত আছে, বড় ধরনের হাত অস্বীকার আছে, করার কোনো উপায় নাই। আচ্ছা, সেক্ষেত্রে এটিও তাজরহমান, আপনি কি বলবেন? আপনাকে শুনিয়ে আমি শেষ করব। রাজনীতিতে দায় সবারই আছে কম বেশ, দেশের ভালো করার জন্য, দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য, এ দায় কেউ এড়াইতে পারে না। তো স্টিয়ারিং হুইলে আছে আওয়ামী লীগ, ড্রাইভিং যে গাড়ি চালায় তারই দোষ হয়, পিছন থেকে দোষটা ধরা হয়, ড্রাইভার বুঝতে পারে না তার দোষটা কী। যেহেতু স্টিয়ারিং হুইলে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র রাজনীতি পাওয়ার ক্ষমতা সব আওয়ামী লীগের হাতে। এখন আওয়ামী লীগ যদি মনে করে এখন যা চাবো তাই অ্যাবসলিউটলি পার্লামেন্টে পাশ করে নিয়ে আসবো, ইমপ্লিমেন্ট করব, কোনো বিরোধী শক্তি বিএনপি পারছেও না, সবাই মিলে একসাথেও
সেটা আওয়ামী লীগের আনস্টপেবল, স্টপ করার সুযোগ নাই। কিন্তু তাজ ভাই আপনাদের ব্যালেন্সের সেই জায়গা থেকে আপনাদের ভূমিকা রাখা উচিত ছিল। সেই জায়গা থেকে এখন দেখেন পার্লামেন্টে আমরা গিয়েছি 11 জন, বক্তব্য রাখার সুযোগ আছে। বক্তব্য রাখতে যদি স্পিকার দিচ্ছেন বা দিবেন আগামীতে, এটা ইম্প্যাক্ট কতটুকু হবে, বক্তব্য কতটুকু নেওয়া হবে। বঙ্গবন্ধুর কথা যদি আপনি ধরেন, বঙ্গবন্ধুর যে ন্যায্য কথা যদি বলেন, সেটাও কে বি মোশাররফ হোসেন বলছিলেন জনগণের রায়, জনগণের রায়ের প্রতিফলন হয়ে কি জাতীয় পার্টি 11টা আসন পেয়েছে? সেখানেও তো আমরা আসন ভাগাভাগি দেখেছি। না, আপনাকে আমি বলি, বঙ্গবন্ধুর একটা কথা বলি, বঙ্গবন্ধু বলেছেন সংখ্যায় যদি একজন হয়, ন্যায্য কথা বলে তার কথা শুনতে হবে। আসন ভাগাভাগি 11 জন 26 জন, এটা তো ইতিহাস অনেক, আপনার এই 5 মিনিটে বলা সম্ভব নয়। রাজনীতি সেই সমীকরণে তখনই হবে যখন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আসন ভাগাভাগি, জনগণ কাকে চায়, আপনি কাকে ভোট দেবেন, সেটা তো বের হয়ে আসবে নিঃসন্দেহে। এবং সেই সময়টাতেই আসলে আমরা যেটা উৎসব বলি, সেই উৎসবটা বা জনগণের মধ্যে সেই ব্যাপারটা কাজ করে, তারা উচ্ছ্বসিত হয়, তারা তাদের ইচ্ছার প্রতিফলনটা ঘটাতে চায়। আমরা তেমন রাজনীতি বাংলাদেশে দেখতে চাই। আজকের মতো শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একে ফাইজুল হক রাজু আপনাকে, এটিও তাজ রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এ বি এম মোশাররফ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই আলোচনায় ছিলেন। এখন বলা হয় যে সাধারণ মানুষ যারা, আপনারা সাধারণ দর্শক, রাজনীতি ব্যাপারে আগ্রহ কম থাকে, তারপরও যারা আগ্রহ নেই এই রাজনীতির আজকের যে আলোচনা, এই আয়োজনটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অর্থেই জানাতে চাচ্ছি, কারণ মানুষ তো আসলে রাজনৈতিক প্রাণী, এবং আমাকে নিয়ে প্রতি মুহূর্তে যেহেতু রাজনীতি হয়, রাজনীতির খোঁজখবর রাখা এবং রাজনীতিবিদদের কতটুকু দায় রয়েছে সেই দায়টুকু ধরিয়ে দেওয়া জনগণ হিসেবে আমাদেরও কাজ, এবং রাজনীতিবিদদেরও কাজ জনগণের জন্যই রাজনীতিটা করা। বাংলাদেশে সেই সমন্বয়টা হোক, জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাক, তাদের প্রতিনিধিকে সংসদে পাঠাক, এবং এইটা যাতে, আমরা তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেলাম, আরও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সামনের দিনে সব নির্বাচনে আমরা এই প্রত্যাশা রাখতে চাই। শুধু তাকিয়ে দেখতে হবে কতটা বাস্তবে সেটা বাস্তবায়িত হচ্ছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।